এতদিন এতদিন রূপন্তিটারও চালিয়েছেন। বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো সালাম হোসেনের। আজও তার স্মৃতিতে সেই রাতটি উজ্জ্বল। মুরাদ, ইয়াফি এবং বিপাশা বেগম এবং আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই রাতে। সাথে ড্রাইভার হিসেবে নিয়েছিলেন সালাম হোসেনকে। মুরাদ, ইয়াফি কেন যেন সেই রাতে বেশ চটপটে এবং ভীষণ খুশি ছিলেন। হঠাৎ ওই মাঝ রাস্তায় ব্যস্ত হয়ে মুরাদ ইয়াফি বলেছিলেন, গাড়ি থামাও সালাম, গাড়ি থামাও। সালাম হোসেন গাড়ি থামায় তৎক্ষণাৎ, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে শুধায়। কেন স্যার? মুরাদ ইয়াফি চটপটে ভঙ্গিতে গাড়ির পেছনের সিট থেকে নেমে আসে। সালাম হোসেনকে তাগেদা দিয়ে বলেন, তুমি পিছনে বসো সালাম, আজ গাড়ি আমি চালাবো। সালাম হোসেন মানতে চায় না। বেশ কিছুক্ষণ আমতা আমতা করলেও শেষ পর্যন্ত রাজি হতে হয়েছিল মুরাদ ইয়াফির এক বাক্যে। তিনি সেদিন আদেশ দিয়ে বলেছিলেন, এটা আমার আদেশ সালাম, আজ আমাকে গাড়ি চালাতে দাও। সালাম হোসেন দমে গিয়েছিলেন। মালিকের আদেশের উপরে আর কোনো তর্ক করার ক্ষমতা তার ছিল না। মুরাদ ইয়াফির কথা মোতাবেক সে এসে বসে পড়েছিলেন পেছনে, আর মুরাদ ইয়াফি তার স্ত্রী বিপাশা বেগমকে নিয়ে বসেছিলেন সম্মুখে। প্রথমে ফাঁকা রাস্তা পেয়ে বেশ ভালোই গাড়ি চালাচ্ছিলেন। তবে গাড়ি চালানোর মধ্যে মাঝে মাঝে স্ত্রীর সাথে কি নিয়ে যেন কথা বলছিলেন আর হাসাহাসি করছিলেন। তারপর এলো সেই ক্ষণ। মুরাদ ইয়াফি স্ত্রীর সাথে হাসাহাসিতে মত্ত থাকায় খেয়াল করেননি সম্মুখের পানে। ঠিক তখনই সম্মুখ থেকে একটা বড়সড় ট্রাক ছুটে এলো। সালাম হোসেন চিৎকার করে উঠলেন, বললেন, স্যার, সামনে ট্রাক, ট্রাক! কিন্তু সে চিৎকার করতেও দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ট্রাকটা দানবের ন্যায় ছুটে এসে আছড়ে পড়ে তাদের ছোট্ট গাড়িটার উপরে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে দেয় গাড়িটা, সাথে গাড়িতে থাকা মানুষগুলোকেও। মুরাদ ইয়াফি শেষ সময়ে বেজায় চেষ্টা করেছিলেন নিজেদের বাঁচানোর, গাড়িতে ব্রেক কষে গাড়িটা পাশে নেওয়ার, কিন্তু পারেননি। বিধির লিখন খণ্ডানো কি আদৌ সম্ভব নাকি? যেখানে মৃত্যুদূত নিজে এসে উপস্থিত, সেখানে ক্ষুদ্র মনুষ্যের আর তার থেকে বাঁচার সাধ্য কি? সেই রাতে সেই স্থানেই জ্ঞান হারিয়েছিলেন গাড়িতে থাকা তিনজনই। সালাম হোসেন ভেবেছিলেন তিনি বাঁচবেন না। ওই সময়টাই বোধহয় তার জীবনের অন্তিম ক্ষণ। কিন্তু ভাগ্যের নিদারুণ হেরে বেঁচে যান তিনি। তবে গাড়ির সম্মুখে থাকা এবং অতিরিক্ত আহত হওয়ায় বাঁচতে পারেননি মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগম। পরবর্তীতে সালাম হোসেন সুস্থ হয়ে সবটাই জানান জুবাইদা বেগম এবং জালাল আহমেদকে। ভাগ্যের নির্মম পরিহাসকে মেনে নেন তারা। সালাম হোসেনকে কোনোরূপ দোষারোপ না করে ভাগ্যকে দোষ দেন। তবে বাবা মায়ের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেন না বিভান। বারবারই সে সালাম হোসেনকে নিজের বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। একটা পর্যায়ে তাকে তাড়ানোর জন্যও উঠে পড়ে লাগে। সালাম হোসেন বেশ অনেকবার ওই পুরো ঘটনাটা বলতে চেয়েছিল বিভানকে, কিন্তু বিভান শুনেনি। কোনরূপ বিচার বিবেচনা ব্যতীতই তার মনের বিশ্বাস নিয়েই দেশ ছাড়ে। সালাম হোসেনের মাঝে মাঝে ভীষণ অপরাধ বোধ জাগে। মনে হয় বিভান ঠিকই বলছে, মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগমের মৃত্যুর জন্য সেই দায়ী। সেই রাতে যদি মুরাদ ইয়াফির কথা না শুনতো, তাকে গাড়ি চালাতে না দিত, তবে বোধহয় দুর্ঘটনা ঘটতো না। তাছাড়া বিভানের দেশ ছাড়ার পিছনেও তো তারই হাত রয়েছে অনেকটা। সে যদি বিভানের কথা মতো এই বাড়ি থেকে চলে যেত, তবে নিশ্চয়ই ছেলেটা দেশ ছাড়তো না, থেকে যেত দাদা দাদির নিকট। জুবাইদা বেগম এবং জালাল আহমেদকে এই শেষ বয়সে এসে এভাবে একমাত্র নাতিহীন দিন যাপন করতে হতো না। অবশ্য সালাম সাহেব একবার ভেবেও নিয়েছিলেন সে এ বাড়ি ছেড়ে চলে যাবে, এই ড্রাইভারের চাকরিটাও ছেড়ে দিবেন। কিন্তু যাবেটা কোথায়? স্বল্প শিক্ষিত মানুষ সালাম সাহেব, ওই শিক্ষা নিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়ার যে মুরুদ নেই।
তারপর অনাহারে অর্ধাহারে মরতে হবে পরিবারকে নিয়ে। এ বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছে থাকলেও পরিবারের কথা, ছেলে মেয়েদের কথা চিন্তা করে থেকে যান এখানেই। তপ্ত নিঃশ্বাস ফেললেন সালাম সাহেব। তার পাশে এসে বসলেন পাখি বেগম, হাত রাখলেন স্বামীর কাঁধে, চিন্তিত ভঙ্গিতে শুধালেন। কাল থেকে দেখছি কি নিয়ে যেন বেশ চিন্তিত আপনি। কি হয়েছে আমাকে বলুন। চাপা দীর্ঘ শ্বাস ফেললেন সালাম হোসেন, মলিন হেসে বললেন, তুমি একটু বেশিই চিন্তা করছো পাখি, আমার কিছুই হয়নি। মিথ্যা বলছেন। আমি আপনার মুখ দেখলেই বুঝি আপনি কখন চিন্তিত আর কখন হাসি খুশি থাকেন। বলুন কি হয়েছে। সালাম হোসেন বুঝলেন স্ত্রীর থেকে লুকাতে পারবেন না তিনি। তাদের এই ছোট্ট সংসারটায় অভাব অনটন লেগে থাকুক, তবে ভালোবাসার কোনো কমতি নেই। সালাম সাহেব কিছুটা ইতস্তত করেই বললেন, রূপন্তী কল করেছিল, ওর কিছু টাকার প্রয়োজন, মেয়েটাকে না বলতে পারিনি। আবার বিদেশের বাড়ি অল্প টাকা পাঠালেও তো হয় না। এই মুহূর্তে আমি এত টাকা কোথা থেকে পাবো, তাই চিন্তা করছি। পাখি বেগম উষ্ঠ প্রসারিত করলেন, মিষ্টি করে হেসে বললেন, এই নিয়ে আপনি এত চিন্তা করছেন, আমাকে বললেই তো হতো। সালাম সাহেব অবাক হলেন, অবাক সুরেই বললেন, তুমি কি করবে, কোথায় পাবে এত টাকা? পাখি বেগম উত্তর দিলেন না কোনো। স্বামীর পাশ থেকে উঠে গিয়ে আলমারি খুলে বের করে আনলেন দুটো স্বর্ণের কানের ঝুমকা। বেশ হাসি মুখেই তা সালাম হোসেনের পানে বাড়িয়ে দিয়ে বললেন, এ দুটো বিক্রি করে দিন। কিন্তু এ গহনা তো তুমি একটু একটু করে টাকা জমিয়ে অনেক শখ করে গড়িয়েছিলে। পাখি বেগম থামিয়ে দিলেন সালাম হোসেনকে। আবারও স্বামীর পাশে বসতে বসতে বললেন, মেয়ে আমাদের বিদেশে গিয়েছে পড়তে, ভালো পড়াশোনা করে বড় চাকরি করবে একদিন, তখন না হয় এর থেকেও ভালো ভালো গয়না গড়িয়ে নেব। সালাম হোসেন তবুও নিলেন না কানের ঝুমকো জোড়া, ইতস্তত করে বললেন, তবু এ গহনা আমি নিতে পারবো না, দেখি কোথাও ধার বাকি পাই কিনা। পাখি বেগম জোর করে স্বামীর হাতের মুঠোয় কানের ঝুমকা দুটো পুরে দিলেন, অভয় দিয়ে বললেন, আরে রাখো তো, একদিন দেখবে মেয়ে আমার বড় চাকরি করবে, তখন এমন গয়না কত আসবে, তুমি শুধু শুধু চিন্তা করছো। সালাম হোসেনের আখিদয় ভরে উঠল, মলিন কণ্ঠে বললেন, আমি না হতে পারলাম একজন ভালো স্বামী, আর না হতে পারলাম একজন ভালো বাবা। তোমাদের কোনো চাহিদা পূরণ করতে সক্ষম হলাম না। সারা জীবন একজন ব্যর্থ পুরুষ হয়েই পৃথিবীর বুকে বেঁচে রইলাম। পাখি বেগম স্বামীর কথায় ব্যথিত হলেন কিঞ্চিত, মাথা রাখলেন তার কাঁধে, মৃদু কণ্ঠে বললেন, কে বলেছে আপনি আমাদের কোনো চাহিদা পূরণ করতে সক্ষম হননি? আপনাকে পেয়ে যে আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই। মানুষের জীবনে সবচেয়ে বড় চাহিদা হলো ভালোবাসা। টাকা পয়সা তো আজ আছে কাল নেই। আমি আপনাকে পেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভালোবাসা পেয়েছি, যত্ন পেয়েছি, একটা সুন্দর সংসার পেয়েছি। সুন্দর এক সকাল, চারদিকটা সূর্যে উজ্জ্বল। সুন্দর এক সকাল, চারদিকটা সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাস্তাঘাট ভরে উঠেছে জনমানবের সমাগমে। সেই সাথে ফুরফুরে হয়ে উঠেছে রূপন্তীর হৃদয়ও। আজ সকাল সকালই মোবাইলে মেসেজ চলে এসেছে, তার কলেজের লাইব্রেরিতে সহকারী পদে চাকরিটা হয়ে গেছে। ওদিকে তার বাবাও টাকা পাঠিয়ে দিয়েছেন। রূপন্তী জানে এই টাকাটা পাঠাতে সালাম হোসেনের কতটা কষ্ট করতে হয়েছে, কিন্তু এখন সেও চাকরি পেয়ে গেছে। লাইব্রেরিতে সহকারী পদের জন্য যে বেতনটা ধার্য করা হয়েছে, তাতে এদিকে নিজের খরচ চালিয়ে কিছু টাকা বাড়িতেও পাঠাতে পারবে। এভাবে ইনশাল্লাহ তাদের সুদিন ফিরবে। কিন্তু এখন কথা হলো, তাকে বিভানের বাড়ি ছাড়তে হবে, আর এজন্য হোস্টেলে সিট প্রয়োজন। এমনি আবেদন করলেও সিট পাওয়া যাবে, তবে পরিচিত লোক থাকলে বোধহয় 2-1 দিনেই পাওয়া যাবে। বিভানকে বললে তো সাহায্য করবে না। এলিনাও হোস্টেলে থাকে না। তাছাড়া মেয়েটা বেশ ভদ্র সভ্য, সে যে ঠিকভাবে কথা বলে হোস্টেলে একটা সিট চেয়ে দিবে তা পারবে না। আচ্ছা, ইমাদকে বললে কেমন হয়?
ছেলেটাকে যতদূর দেখেছে তাতে ভালো এবং পরোপকারী মনে হয়েছে। একবার বলে তো দেখাই যায়। বিভান নিজ কক্ষ থেকে বেরোনোর পূর্বেই রূপন্তী এক প্রকার হন্তদন্ত হয়েই ছুটল কলেজে। ইমাদ আর জ্যাক ক্যাম্পাসেই ঘাসের উপর বসেছিল, অপেক্ষা বিভানের। তখনই কোথা থেকে এলিনাকে নিয়ে রূপন্তী গিয়ে দাঁড়ালো তাদের সম্মুখে। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। ইমাদ এবং জ্যাক অবাক হলো দুজনেই। ইমাদের যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রূপন্তী তাকে খুঁজেছে। ছেলেটা হাত উঁচিয়ে হাতের তর্জনী আঙ্গুলটা তাক করলো নিজের পানে, অবাক কণ্ঠে বলল, আমাকে খুঁজছিলে? হ্যাঁ, জরুরি কথা আছে আপনার সাথে। ইমাদের অবাকের মাত্রা বাড়লো, সাথে খুশিও বাড়লো ভীষণ। জ্যাক এই অজুহাতে মেয়েটার সাথে কথা তো হচ্ছে। এভাবে অল্প অল্প স্বল্প কথা হতে হতেই তো বাক্যালাপ বাড়বে, দুজন দুজনের কাছাকাছি যাবে। ইমাদ বেশ উৎফুল্লতার সাথে বলল, কি কথা? রূপন্তী একটু সময় নিয়ে ইতস্তত করে বলল, আসলে কথা হচ্ছে কি, আমি কলেজ হোস্টেলে উঠতে চাচ্ছিলাম। মানে হোস্টেলে একটা সিটের প্রয়োজন। ইমাদ যেন আকাশের চাঁদ পেল হাতে। এমনিও সে চাইছিল না বিভানের সাথে রূপন্তী একা একা বাড়িতে থাকুক। মন সায় দিচ্ছিল না, আবার কিছু বলতেও পারছিল না। তবে এখন যখন সুযোগ নিজে হেঁটে এসে তার সম্মুখে দাঁড়ালো, তখন সেই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না কিছুতেই। তবে কি কারণে বা কেন ওই বাড়ি রূপন্তী ছাড়তে চাইছে, এ বিষয়ে কোনো প্রশ্ন ইমাদ করার আগেই মেয়েটা বলল, আপনি হয়তো ভাবছেন ও বাড়িতে কি সমস্যা হয়েছে, আমি হুট করে কেন ও বাড়ি ছেড়ে কলেজ হোস্টেলে উঠতে চাইছি। আসলে ও বাড়িতে কোনো সমস্যা নেই। আমার এই কলেজ থেকে ও বাড়িতে, আবার বাড়ি থেকে কলেজে দৌড়াদৌড়ি করতে একটু সমস্যা হচ্ছে। পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না, তার উপরে এখন আবার কলেজ লাইব্রেরিতে পার্ট টাইম জব নিয়েছি। তাই কলেজ হোস্টেলে থাকতে পারলে ভালো হতো আর কি। রূপন্তী মিথ্যা বলল। হাজার হলেও বিভান ইমাদের ফুফাতো ভাই, নিশ্চয় ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা সে বিশ্বাস করবে না। উল্টো তার ভাইয়ের নামে মিথ্যা বলার অপরাধে না সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু বিভানের বাড়ি তো কলেজ থেকে খুব একটা দূরে নয়, আর তাতে এত সমস্যাও হওয়ার কথা নয়। ইমাদের মনে প্রশ্ন জাগলো, তবে সে প্রশ্নগুলো মনের মধ্যেই চাপা ছিল ছেলেটা। ইমাদের মনে প্রশ্ন জাগলো, তবে সে প্রশ্নগুলো মনের মধ্যেই চাপা দিল ছেলেটা। আপাতত তাকে হোস্টেলে একটা সিট খুঁজে রূপন্তীর থাকার ব্যবস্থা করতে হবে, আর এই সুযোগে মেয়েটার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। ইমাদ হাসলো, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে 2 দিনের মধ্যেই সিট পাইয়ে দেব, তবে আমার শর্ত আছে একটা। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল, সন্দিহান সুরে বলল, কি শর্ত? 1 কাপ চাই আমি তোমাকে চাই। বহুল প্রচলিত বাংলা একটা লাইন। রূপন্তীর কপালের ভাঁজ আরো গাঢ় হলো, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো। মানে? ইমাদ উষ্ঠ প্রসারিত করে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, তোমার হাতের 1 কাপ চা চাই আমি। রূপন্তীর কপালের ভাঁজ সরল। ইমাদের সাথে তাল মিলিয়ে মৃদু হাসলো সেও, ভদ্রতার সাথে বলল, যখন ইচ্ছে বাসায় চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। থামলো রূপন্তী। পরপর জ্যাক এবং এলিয়ান পানে তাকিয়ে বলল, আপনি এবং এলিনাও চলে আসবেন ইমাদ ভাইয়ের সাথে, আমি আপনাদের অপেক্ষায় থাকবো। জ্যাক উৎসুক হলো, উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, আমাকে এখন বললে আমি এখন চলে আসব। চা কফি আমার পছন্দের। রূপন্তী হাসলো, মিষ্টি করে বলল, তবে আপনার চায়ের পরে একদিন কফিও পাওনা রইল। ওকে, একা কফি খাওয়ালে চলবে না, কিন্তু আমারও কফি চাই। ইমাদের কথায় রূপন্তী মাথা দুলালো, বলল, আচ্ছা আচ্ছা, আগে আমাকে সিটটা পাইয়ে দিন, তারপর সব হবে। চলো তাহলে এক্ষুনি কলেজ কর্তৃপক্ষের নিকট, দেখি কি করা যায়। রূপন্তীর কিঞ্চিত অবাক হলো, কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু আপনি তো বললেন 2 দিনের মধ্যে পাইয়ে দিবেন। কোনো কাজই ফেলে রাখা উচিত নয়।
আমার জানা মতে মেয়েদের কিছু সিট খালি থাকার কথা। আজই গিয়ে কথা বলে দেখি, পরে যদি না পাই। আমলো ইমাদ উষ্ঠ প্রসারিত করে আবার বলল। রূপন্তী মুগ্ধ হলো ইমাদের ব্যবহারে। ছেলেটা কথায় কথায় হাসে, ব্যবহারটাও বেশ অমায়িক। রূপন্তীর কেন যেন বিশ্বাস করতে কষ্ট হলো এই ইমাদ সম্পর্কে বিভানের ভাই। কি বিধঘুটে খবিসের ন্যায় ব্যবহার ওই বিভানের। মুখ খুলে যখনই কথা বের করে তখনই যেন নিম পাতা করলা একসাথে ঝরে পড়ে। আর ইমাদ কি ভদ্র, অমায়িক এবং পরোপকারী ছেলেটা। রূপন্তীর ভাবনার মধ্যেই ভেসে আবার এলো ইমাদের কণ্ঠস্বর, তারা দিয়ে বলল। তাছাড়া তোমার চা কফির জন্য আমার তর সইছে না। যত দ্রুত সম্ভব তোমার হাতে বানানো চা কফিতে চুমুক দিতে চাই। কি হলো, চলো। রূপন্তী বিনিময় মিষ্টি হাসলো। ক্লাসে গেল না আর কেউ। ইমাদ, জ্যাক, রূপন্তী এবং এলিনা সবাই একজোট হয়ে গেল হোস্টেলে একটা সিটের জন্য। কিন্তু মাঝ পথে যেতেই ইমাদের পকেটে থাকা মোবাইলে বেজে উঠল কর্কশ ধ্বনিতে। হাঁটতে হাঁটতেই সে পকেট থেকে মোবাইলটা বের করলো। কলটা রিসিভ করে কানের কাছে নিয়ে বলল। হ্যাঁ বিভান, বলো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে জবাবে ইমাদ বলল। আজ ক্লাস করব না, একটা কাজে এসেছি ভাই। এই মরেছে। এখন ওপাশ থেকে অবশ্যই বিভান জিজ্ঞেস করবে কি কাজ। তখন যদি ইমাদ কোনোভাবে লাইব্রেরিতে চাকরি পাওয়া এবং হোস্টেলে সিট খোঁজার কথা বলে দেয় তখন কি হবে? ওই লোক তো আবার রূপন্তীর ভালো দেখতে পারে না। যদিও রূপন্তী বাড়ি ছাড়বে শুনে ওই লোকের খুশি হওয়ার কথা, তবুও সাবধানের মার নেই। লোকটার তো আবার মেয়েদের মতো ক্ষণে ক্ষণে মুড সুইং। প্রয়োজনে যখন বাড়ি ছেড়ে একদম হোস্টেলে চলে আসবে তখন বলা যাবে আপাতত কিছু না বলাই শ্রেয়। মেয়েটা চিন্তায় দাঁত দ্বারা হাত দ্বারা নখ কাটতে লাগলো। মাথা নাড়িয়ে ইশারা করে বুঝালো। তাকে কিছু বলিয়েন না। ইমাদের এমনিও বলার ইচ্ছে ছিল না। রূপন্তীর ইশারা পেয়ে সে আরো ধাতস্থ হলো। বিভানের কি কাজ প্রশ্নের জবাবে বলল। আর বলিস না, মা কিসের একটা লিস্ট ধরিয়ে মার্কেটে পাঠিয়ে দিল। ইমাদ জানে সাংসারিক কর্মকাণ্ডে বিভান তেমন নাক গলাবে না, আসতেও চাইবে না। অন্য কাজের কথা বললে আমিও আসছি বললেও বলতে পারত। হলোও তাই। লিস্ট নিয়ে মার্কেটে যাওয়ার কথা শুনে আর কথা বাড়ালো না বিভান। স্বল্প শব্দে শুধু বলল। আচ্ছা, তুই তাহলে তোর কাজ কর, রাখছি আমি। দুপুরের সময়, চারদিকে সূর্যের প্রখর রশ্মি। রূপন্তী বাড়ি ফিরল এইক্ষণেই। এতক্ষণ ঘুরে ঘুরে সৌভাগ্যবশত হোস্টেলে একটা সিটের ব্যবস্থাও হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে সেখানে উঠতে পারবে। ইমাদ আর জ্যাক সাথে ছিল বলেই এত তাড়াতাড়ি সবটা সম্ভব হয়েছে, নয়তো একটা সিটের জন্য তাকে কিছুদিন অন্তত ঘুরতে হতো। বেশ ফুরফুরে মেজাজেই বাড়ি গেট থেকে ভেতরে প্রবেশ করলো রূপন্তী। চারদিকে না তাকিয়ে হেলে দুলে পা ফেললো গৃহের পানে। ঠিক তখনই ডাক পড়ল তার। থমথমে কণ্ঠে শোনা গেল। সকালে আমার জন্য রান্না করনি কেন? রূপন্তী থমকে দাঁড়ালো। আশেপাশে দৃষ্টি বোলাতেই দেখা পেল বিভানের। টাইগারকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ির বাগানে। বোধহয় কুকুর ছানাটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। তবে রূপন্তীকে দেখেই বিভানকে রেখে টাইগার ছুটে এলো তার নিকট। লেজ নাড়াতে নাড়াতে গা ঘেঁষল মেয়েটার। বিভানও এগিয়ে এলো সেই সাথে সাথে। থমথমে কণ্ঠে বলল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সকালে আমার জন্য রান্না করনি কেন? রূপন্তী মনে মনে ভেংচি কাটলো। কাল সর্বোচ্চ পর্যায়ে অপমান করে, খারাপ ব্যবহার করে এখন জিজ্ঞেস করছে রান্না করনি কেন। মেয়েটা ভারী কণ্ঠে জবাব দিল। কালই তো বলেছিলাম আমি আর আপনার জন্য রান্না করতে পারবো না। এ মাসের বেতন কিন্তু দেব না। রূপন্তী মুখ বাঁকালো, ভেংচি কেটে বলল। প্রয়োজন হবে না। কথাটা বলতে বলতে মেয়েটার চোখ গেল বিভানের গলার পানে। ফর্সা গলায় খামচির দাগ স্পষ্ট। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল। সন্দিহান কণ্ঠে শুধালো। আপনার গলায় খামচি কে বসিয়েছে? অপ্রস্তুত হলো বিভান। দ্রুত এক হাত উঁচিয়ে গলাটা ঢেকে নিল। আমতা আমতা করে জবাব দিল। টাইগার খামচি দিয়েছে। কিন্তু এটা দেখে তো মানুষের খামচির দাগ মনে হচ্ছে।
বিভানের অপ্রস্তুত ভাব বাড়ল। মেয়েটা কি বুঝে নিয়েছে গত রাতের ঘটনা? বুঝে নিয়েছে এ খামচি তার দেওয়া? বোধ হয় বুঝেনি। বুঝলে তো কে খামচি বসিয়েছে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো রাতে আমার কেন গিয়েছিলেন। ঢোক গিলল বিভান, এলোমেলো দৃষ্টি ফেললো, বলল, মানুষ আর অন্য প্রাণীর খামচিতে পার্থক্য আছে নাকি? খামচি তো খামচি। কিন্তু বিভান শুনল না রূপন্তীর কথা। পলাতে চাইল সে মেয়েটার নিকট থেকে। একবার যদি এ মেয়ে গত রাতের ঘটনা ধরে ফেলে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। মান ইজ্জত তো যাবেই, সাথে তার ইগো ইন্তেকাল করবে। বিভান আর দাঁড়ালো না ওই স্থানে। বড় বড় কদমে গৃহের ভিতরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তোমার সাথে বেহুদা বেচারের সময় নেই, আমার অনেক কাজ আছে। রূপন্তীর কপালের ভাঁজ আরো গাঢ় হলো। মনে হলো বিভান পালাচ্ছে তার নিকট থেকে। ছেলেটার চোখে মুখেও কেমন একটা অস্থিরতা বিরাজমান ছিল, যেন কিছু একটা লুকানোর প্রয়াস চালাচ্ছে। মেয়েটা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের চলে যাওয়ার পানে। হঠাৎ তার স্মরণে এলো গত রাতের ঘটনা। গত রাতে তার কক্ষে আসা চোরের গলাতেও তো এমনই একটা খামচি বসিয়েছিল রূপন্তী। তবে কি সে চোর বিভান ছিল? মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। সেই লোক যে বিভান ছিল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভীষণ। যে পুরুষ সারাদিন তাকে অপমান করে সেই পুরুষ রাতের আধারে কক্ষে কেন যাবে? আবার কাঁধে হাত দিয়েছিল, উদ্দেশ্য কি আর? নাকি সবটাই রূপন্তীর ভুল ধারণা? কথাগুলো ভাবতে ভাবতে যেন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল। সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে, চারদিকটার সূর্যের রশ্মি ফিকে হয়ে আলোকিত হয়ে উঠতে শুরু করেছে কৃত্রিম আলোয়। বিভানের বাড়ির কলিং বেলটা বেজে উঠল এই সময়ে। ছেলেটা বসার কক্ষেই ছিল। কলিং বেলের শব্দে পেয়ে উঠে গেল বসা থেকে। দরজাটা খুলতেই দেখা মিলল ইমাদ, জ্যাক এবং এলিনার। এক জোতে তারা চিৎকার করে বলল, সারপ্রাইজ! বিভানের কপালে ভাঁজ পড়ল। একে একে তাকালো সে সকলের পানে। প্রত্যেকেরই 2 হাত ভর্তি খাবারের কিছু প্যাকেট দৃশ্যমান। এরা হঠাৎ খাবার দাবার নিয়ে এখানে কি করছে? বিভান গম্ভীর কণ্ঠে শুধালো। কি সমস্যা? কিঞ্চিত ভরকে গেল ইমাদ, জ্যাক এবং এলিনা। তারা ভেবেছিল দরজাটা রূপন্তী খুলবে, তাই চিৎকার করে মেয়েটাকে একটু চমকে দিতে চেয়েছিল। কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণিত করে দরজা খুলেছে বদমেজাজি বিভান। ইমাদ আমতা আমতা করে বলল, না মানে অনেকদিন ধরে তো পার্টি টার্টি কিছু হয় না, ভীষণ বোরিং ফিল করছিলাম, হতাশ লাগছিল, তাই জুনিয়র মেয়েটাকে নিয়ে তোর বাসায় চলে এলাম একটু হালকা পাতলা পার্টি করার জন্য। তোদের বাড়িতে কি সমস্যা? পার্টি করা হলে তোদের বাড়িতে কর, আমার বাড়িতে কি? ইমাদের চোখে ইশারা করলো জ্যাক এবং এলিনাকে। ইশারা পেয়েই তারা দুজন নিজেদের সাথে আনা সামগ্রী নিয়ে গৃহের ভিতরের পানে পা বাড়ালো বিভানকে পাশ কাটিয়ে। ইমাদও ঢুকতে ঢুকতে বলল, আমাদের বাড়ি তো ফাঁকা না, আরও মানুষ আছে, সেখানে পার্টি করা দুষ্কর। আর তোর বাড়িতে তো তুই একা থাকিস, তাই এখানেই চলে এলাম। বিভানও আর কিছু বলল না। তবে বাহিরে শোরগোল শুনে রূপন্তীও বেরিয়ে এলো বাইরে। ইমাদ, জ্যাক এবং এলিনাকে দেখে উষ্ঠে হাসি ফুটে উঠল তার। এগিয়ে এসে শুধালো, আরে আপনারা এই সময়? হাসলো জ্যাক। হাতের খাবারের প্যাকেটগুলো টেবিলে রাখতে রাখতে বলল, তোমার হাতের চা কফি খেতে চলে এসেছি। আপনারা বসুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। রূপন্তী রান্নাঘরের দিকে গেল। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো সাথে সাথে। এদের সাথে ওই মেয়েটার এত খাতির জমলো কবে থেকে? বিভান আবার গিয়ে বসলো সোফায়। ইমাত, জ্যাক আর এলিনাও বসলো তার দুপাশ জুড়ে। সময় গড়ালো খানিকটা। রূপন্তী চা বানিয়ে একটা ট্রেতে করে বেশ হাসি মুখে এসে উপস্থিত হলো সবার কক্ষে। রূপন্তী চা বানিয়ে একটা ট্রেতে করে বেশ হাসি মুখে এসে উপস্থিত হলো বসার কক্ষে। একে একে চায়ের কাপ তুলে নিল সকলের হাতে। বিভান আর ইমাদ পাশাপাশি বসা ছিল। বিভানের হাতে একটা চায়ের কাপ তুলে দিয়ে ইমাদের হাতে কাপটা তুলে দিতে এগিয়ে গেল। ইমাদের চায়ের কাপটা নিতে গিয়ে অসাবধানতা বশত তার হাতের স্পর্শ লেগে গেল রূপন্তীর হাতের সাথে।
তৎক্ষণাৎ মেয়েটা হাত সরিয়ে নিল। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। হুট করেই মেজাজের পারদ তুঙ্গে তুঙ্গে ছড়ে বসলো। ক্রোধে রি রি করে উঠল শরীরটা। হাতের কাপটা ঠাস করে ফেলে দিল ইট কংক্রিটে গড়া মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ করে ভেঙে গেল স্বচ্ছ কাচের কাপটা। চমকে উঠল সবাই। জ্যাক ব্যস্ত হয়ে বলল, ঠিকভাবে একটা কাপও ধরতে পারিস না, বললো কিভাবে? মুহূর্তেই বিভানের ক্রোধ সরে গিয়ে হুঁশ ফিরল। অপ্রস্তুত হলো ভীষণ। কিভাবে কাপটা পড়েছে এটা এখন সে বলবে কিভাবে? ইমাদের হাতের সাথে রূপন্তীর হাতে স্পর্শ লাগায় ক্রোধে বসে সে কাপ ফেলে দিয়েছে, এ কথা বলাও তো লজ্জাজনক। তাছাড়া এখানে তার ক্রোধ জন্মানোটাও তো উচিত নয়। অসাবধানতাবশত সামান্য হাত লেগে যেতেই পারে। বিভান একটু কেশে গলা পরিষ্কার করে নিল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, হাত ফসকে পড়ে গিয়েছে। যার হাত ফসকে পানি পড়তে ভয় পায়, তার হাত ফসকে নাকি চায়ের কাপ পড়ে গেছে? আশ্চর্য। ইমাদ অনেকটা রসিকতার সুরেই বলল কথাটা। বিভান ভ্রু কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, তো কি হয়েছে? না না, এমনিই বলছিলাম আর কি। ইমাদ চায়ের কাপে চুমুক দিল। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল রূপন্তী। নিজের জন্য আনা কাপটা বিভানের পানে বাড়িয়ে দিয়ে বলল, আপনি এটা নিন, আমি আরেক কাপ আনছি। বিভান বিনা বাক্য বয়ে কাপটা হাতে নিল, চুমুক বসালো চায়ে। রূপন্তী সেদিকে একবার তাকিয়ে হাঁটু মুড়ে বসলো মেঝেতে। হাত বাড়িয়ে আস্তে ধীরে ভাঙ্গা কাপের অংশগুলো তুলতে শুরু করলো এক এক করে। ইমাদ ব্যস্ত হলো। নিজের হাতের কাপটা টেবিলের উপরে রাখলো শব্দ করে। তড়িঘড়ি করে বসলো রূপন্তীর পাশে, অস্থির চিত্তে শুধালো, তোমাকে এসব করতে হবে না, আমি করছি। ভাঙা কাচে হাত কাটতে পারে তোমার? আপনারা তো ভাঙা কাচে হাত কেটে যেতে পারে। রূপন্তীর তৎক্ষণাৎ জবাব। বিনিময়ে হাসলো ইমাদ। মৃদু স্বরে বলল, আমার হাত কাটলেও সমস্যা নেই, পুরুষ মানুষ, তবে তোমার হাত কাটলে বেজায় সমস্যা। রূপন্তী ভ্রু কুঁচকালো, ললাটে ভাঁজ ফেলে বলল, কি সমস্যা? ও তুমি বুঝবে না, তুমি বরং যাও আর এক কাপ চা নিয়ে এসো, আমি ততক্ষণে এখানটা পরিষ্কার করে দিচ্ছি। মেয়েটা আর কথা বাড়ালো না, উঠে গেল রান্নাঘরের পানে। বিভান এতক্ষণ কান পেতে শুনছিল ইমাদ আর রূপন্তীর কথোপকথন। মেজাজ বিগড়ালো চরম পর্যায়ে। হাতের চা আর মুখে দেওয়ার ইচ্ছে হলো না কোনোভাবেই। চায়ের কাপটা ঠাস করে সে রাখলো টেবিলে। বিড়বিড়িয়ে বলল, আতিক্ষেতা থাপড়ে এক একটাকে সোজা করে দিতে ইচ্ছে হয়। ইমাদ শুনল না বিভানের বার বেরিয়ে বলা বাক্যটা। তবে কাপ রাখার শব্দে হকচকিয়ে উঠল। ভ্রু কুঁচকে বলল, এখন ওই কাপটা ভাঙবি নাকি? বিভানের ক্রোধ যেন বাড়ল আরো এক ধাপ। টেবিলের উপর থেকে একটু আগে নিজের রাখা কাপটা হাতে নিল সে, ঠাস করে ফেলে দিল মেঝেতে। মুহূর্তেই ঝনঝন করে ধ্বনি তুলে ভেঙে গেল এই কাপটাও। চমকালো ইমাদ, জ্যাক এবং এলিনা তিনজনই। ইমাদ কিছুটা অবাক স্বরেই বলল, এটা কি করলি তুই? কাপটা ভাঙলি কেন? আমার কাপ আমার ইচ্ছা, তুই পরিষ্কার করে কাজ পরিষ্কার কর। আগের কাপটাও তো আমার ভাঙা, তাহলে সেটা পরিষ্কার করছিস না কেন? আমি পারবো না, তুই ভেঙেছিস কেন? তুই পরিষ্কার কর। বিভান ছোট ছোট চোখ করে তাকালো ইমাদের পানে, কিছুটা রুক্ষ স্বরে বলল, সর এখান থেকে, রূপন থেকে রাখছি আমি, ওই পরিষ্কার করবে। রূপন্তীর কথা শুনে একটু দমলো ইমাদ। বিভানের পানে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আবার লেগে গেল কাজ পরিষ্কার করতে। ইমাদ এবং বিভানের কথোপকথন শুনতে শুনতেই হাতে ধরে রাখা চায়ের কাপে চুমুক বসালো এলিনা। অমনি অসাবধানতাবশত গরম চায়ের ছেঁকা লাগলো তার জিহ্বায়। দ্রুত কাপটা দূরে সরিয়ে নিল সে, কণ্ঠ গলিয়ে ধ্বনি তুলল, আহ! জ্যাক হকচকালো। দ্রুত সে নিজের হাতের কাপটা টেবিলে রেখে ফিরে তাকালো এলিনার পানে, ব্যস্ত হয়ে শুধালো। কি হয়েছে? এলিনা মুখ থেকে জোরে জোরে বায়ু বের করতে করতে বলল, গরম চায়ে মুখ পুড়েছে।
জ্যাক ব্যতিব্যস্ত হলো, দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে বাড়িয়ে দিল এলিনার পানে, অতঃপর বলল, একটু পানি খেয়ে নাও, মুখ ঠান্ডা হবে। লিনা দ্রুত পানির গ্লাস হাতে নিল, ডক ডক করে গিলতে শুরু করলো পানি। এর মধ্যে রূপন্তীও রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে ফিরে এলো, সবাইকে উদ্দেশ্য করে বলল, চলুন এবার সবাই একসাথে চা শেষ করা যাক। বিভান বাদে বাকি সবাই আবারও চা পানে মন দিল। গরম চায়ে মুখ পুড়িয়ে ঠান্ডা পানি খাওয়ায় এলিনার জিহ্বার ছাল ইতিমধ্যে হাওয়া